দুনিয়ায় আজ প্রায় ৫৭টি ইসলামিক দেশ রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমেরিকা এবং ইসরায়েল যেন সব দেশকে ছেড়ে শুধু একটি দেশের পেছনেই লেগে আছে, আর সে দেশটি হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানকে নিয়ে এত ভয় কেন? কেন আমেরিকা ও ইসরায়েল বারবার দাবি করে ইরান একদিন বিশ্বের জন্য বড় হুমকি হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক গভীরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর দেশগুলোর সামনে ছিল মাত্র দুটি পথ, একদিকে ব্রিটিশ সাম্রাজ্য, অন্যদিকে হিটলারের নাৎসি জার্মানি। বিশ্বের বেশিরভাগ দেশ ব্রিটিশদের সমর্থন করলেও ইরানের তৎকালীন শাহ হিটলারের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এতে ব্রিটিশরা ক্ষিপ্ত হয়ে ওঠে। 1941 সালে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন একসাথে ইরানের সামরিক আক্রমণ চালায়। খুব দ্রুতই ইরান দখল করে নেয়। শেষ পর্যন্ত ইরানের শাহ বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন, কিন্তু ব্রিটিশদের একটি শর্ত ছিল, তাকে সিংহাসন ছাড়তে হবে এবং তার তরুণ ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে নতুন শাসক বানাতে হবে। নতুন শাহ ছিলেন সম্পূর্ণ পশ্চিমা সংস্কৃতির অনুসারী। তিনি চেয়েছিলেন ইরানকে একেবারে পশ্চিমা ধাঁচের আধুনিক রাষ্ট্র বানাতে। এর জন্য তিনি হিজাব নিষিদ্ধ করেন, অনেক মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেন, ইসলামিক আলেমদের গ্রেফতার করেন এবং ইরানে ছড়িয়ে দেন পার্টি, সঙ্গীত আর মদের সংস্কৃতি। এমনকি একসময় ইরান বিশ্বে মদ রপ্তানি করার দেশেও পরিণত হয়েছিল। কিন্তু এই পরিবর্তনে ইরানের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই সময় এক ধর্মীয় আলেম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিলেন। তার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি মসজিদে মসজিদে ভাষণ দিয়ে শাহের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে শুরু করেন। তার প্রভাব এতটাই বেড়ে যায় যে শাহ তাকে দেশ থেকে নির্বাসিত করে দেন। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ইরাক ও পরে ফ্রান্সে বসে খোমেনি তার বক্তৃতা ক্যাসেট টেপে রেকর্ড করতেন। এই ক্যাসেটগুলো স্মাগল করে বা গোপনে ইরান পৌঁছে যেত। মানুষ এই বক্তৃতা শুনে অনুপ্রাণিত হতে শুরু করে। ধীরে ধীরে এমন অবস্থা হয়, ইরানের অনেক মানুষ শাহের চেয়ে খোমেনিকেই প্রকৃত নেতা মনে করতে শুরু করে। এই সময় শাহ একটি বড় ভুল করেন। 1971 সালে তিনি আয়োজন করেন পার্সিয়ান সাম্রাজ্যের 2500 বছরের উদযাপন। মরুভূমির মাঝে তৈরি হয় এক বিশাল শহর, 600টি লিমোজিন, সোনার প্লেটে প্লেটে খাবার, বিশ্বের বড় বড় নেতা, সব মিলিয়ে এটি ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল রাজকীয় অনুষ্ঠান। কিন্তু একই সময়ে ইরানের সাধারণ মানুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করছিল। এই ঘটনায় শাহের বিরুদ্ধে জনরোষকে বা জনগণের আক্ষেপকে আরও বেশি বাড়িয়ে দেয়। অবশেষে 1979 সালে ইরানে শুরু হয় ইসলামিক বিপ্লব। শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। 14 বছরের নির্বাসন শেষে খোমেনি ইরানে ফিরে আসেন। তাকে স্বাগত জানাতে প্রায় 70 লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। এরপর শুরু হয় এক নতুন যুগ, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বিপ্লবের কিছুদিন পর ইরানের ছাত্ররা আমেরিকান দূতাবাস দখল করে বা আমেরিকান অ্যাম্বাসি দখল করে নেয়। 52 জন আমেরিকানকে আটক করা হয়। এই ঘটনার পরেই আমেরিকা ও ইরানের সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে দেয়। সেই সময় থেকেই একটি স্লোগান খুব শোনা যেতে শুরু করলো, ডেথ টু আমেরিকা। এই বিপ্লব দেখে ভয় পেয়ে যায় অনেক আরব শাসক। 1980 সালে ইরাকের নেতা সাদ্দাম হুসেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ চলে প্রায় 8 বছর ধরে। লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু সাদ্দাম ইরানের সরকারকে সরাতে পারেনি। যুদ্ধের পরে ইরানের নেতারা বুঝতে পারেন নিজেদের নিরাপত্তার জন্য তাদের শক্তিশালী হতে হবে। তাই শুরু হয় নতুন এক যুগ, নিউক্লিয়ার প্রোগ্রামিং। এখানে শুরু হয় নতুন এক আন্তর্জাতিক সংকট, কারণ আমেরিকা ও ইসরায়েল বিশ্বাস করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এরপর আমেরিকা ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বা স্যাংশন লাগিয়ে দেয়। ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে। তবুও ইরান তাদের নীতিতে অনড় থাকে। 2015 সালে একসময় ইরান ও আমেরিকার মধ্যে নিউক্লিয়ার চুক্তি হয়, কিন্তু পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি বাতিল করে দেন। এরপর শুরু হয় আবারও উত্তেজনা।
2020 সালে আমেরিকা ড্রোন হামলায় হত্যা করে ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে। আজ ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটি অদৃশ্য যুদ্ধ চলছে। সরাসরি বড় যুদ্ধ না হলেও রাজনীতি, অর্থনীতি এবং সামরিক উত্তেজনা সব কিছুতেই এই সংঘাত স্পষ্ট। কিন্তু প্রশ্ন একটাই, এই সংঘাত কি একদিন সত্যি বড় যুদ্ধের রূপ নেবে, নাকি ইতিহাস আবার নতুন কোনো মোড় নেবে? Subscribe.